আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের এক মাসে বড়লোক হওয়ার একটা ট্রিক্স বলে দিব। জাদুর ট্রিক্স, এমন জাদুর ট্রিক্স যে এক মাসের ভিতরে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কোটিপতি হতে পারবেন না। ঠিক আছে, আমি আগে বলে দিচ্ছি। এবং এই পদ্ধতি অব্যর্থ পদ্ধতি, পৃথিবীর জন্মলগ্ন থেকে মনে হয় চলতেছে এই ধরনের পদ্ধতি। এবং বিগত নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 বছর ধরে আমি দেখতেছি খুবই কার্যকরী পদ্ধতি। এই পদ্ধতির বাইরে বড়লোক হওয়ার কোনো পদ্ধতি নেই। ঠিক আছে, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আশা করছি সবাই মনে করেন যে আমার মতো কোটিপতি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, শুধু আমার মতো না, আরও হাজার হাজার লোক আছে যারা কোটিপতি হয়ে গেছে। আপনারা খুব দ্রুত এই পদ্ধতি ফলো করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাকিটুকু আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ড হিসেবে দেখাবো। কয়েকদিন আগে আমার একটা বন্ধু, খুব ক্লোজ বন্ধু, তার সাথে আমার খুব দারুণ সম্পর্ক, চমৎকার সম্পর্ক। তো সে আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করে। হ্যাঁ, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লিঙ্কটা আমাকে যখন দেয় তখন আপনারা আমার চ্যাট হিস্ট্রিটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি নিরাপত্তার কারণে ওর নামটা ঢেকে দেব। এখানে দেখতেই পাচ্ছেন যে ওর সাথে কী কথা হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করছি যে কি এটা। সে আমাকে বলতেছে বাতাসে টাকা ইনভেস্ট করার একটা মাধ্যম। তার প্রথম কথাতেই আমি বুঝতে পারছি যে আসলে কী ধরনের কী হবে না হবে। হ্যাঁ, তারপরে সে আবার রিকোয়েস্ট করে রেজিস্ট্রেশন করে রাখো, পরে বিস্তারিত বলবো। তো আমি যেহেতু এই সম্পর্কে আগে থেকে অবগত, আমি সত্যি কথা বলতে আমি নিজে আমার জীবনে পুরো হোল লাইফ টাইমে একবারই ধরা খাইছি এখানে টাকা দিয়ে, অল্প টাকা, সামান্য কিছু টাকা। এবং যখন ধরা খেয়েছি তখন আমি পুরো বিষয়টা নিয়ে এমন স্টাডি করছি, হ্যাঁ, যে এমন স্টাডি করছি। এবং যেহেতু একসময় আমি ইন্টারনেটে কাজ করছি পুরো দমে, তো সেই সময় আমি কাদের কাজ করেছি এবং তারা আমার কাছ থেকে ওয়েবসাইট, আমি যেহেতু ওয়েব ডেভেলপিং জানি, তারা আমার কাছ থেকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কী ধরনের কাজে ইনভেস্ট করছে, এই ধরনের চিন্তাগুলো আমার ওই বিষয়গুলো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আসলে যে কোনো একটা বিষয় নিয়ে ডিপ স্টাডি করলে আপনি আপনার জীবনে অর্থ খুঁজে পেতে পারেন। তো যাই হোক, যদিও জীবনে অর্থ খোঁজা এখানে আমার উদ্দেশ্য না, এখানে আজকে কোটিপতি হওয়ার পদ্ধতি বলে বাতলে দেওয়া, এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। তো আমার বন্ধু যখন আমাকে লিঙ্কটা দিল, লিঙ্কটাতে দেওয়ার পরে সে আমাকে রেজিস্ট্রেশন করে রাখতে বললো। তো আমি তাকে আগেই বলে দিলাম যে কোনো টাকা জমা দিতে পারবো না, বিনা টাকায় যদি ক্যাশ আউট করা যায় সেরকম কিছু পদ্ধতি থাকলে বলো। সে আমাকে শুধু বললো কি, দরকার নাই, রেজিস্ট্রেশন করে রাখো, দরকার হলে আমি ইনভেস্ট করে দেবো। কনফিডেন্স লেভেল দেখেন। এরপরে অ্যাপ্লিকেশনের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাঠাইছে, অ্যাপ্লিকেশনই পাঠা দিয়েছে 20 MB, তো সেটা তো চলে আসছে হোয়াটসঅ্যাপে। তো আমি বললাম যে আমি আর কিছু বলি নাই, ফোন দিছিল, আমিও ফোন দিছিলাম, ফোনে কথা হয়েছে। ফোনে কথা হওয়ার পরে আমার বোঝা শেষ। পরদিন আবার লিঙ্ক পাঠাইছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি। বলছে যদি কালকে লিঙ্কটা রেজিস্ট্রেশন করে থাকো তাহলে একটা ক্লিক করে কিছু টাকা পাবা। করেছিলাম, কিন্তু ক্লিক করার পর দেখাচ্ছে সিডিআই এরর, এই ধরনের কথাবার্তা হওয়ার পরে কিছুক্ষণ পরে বললাম আবার পাঠাও। আমি তো রেডি ছিলাম না। হ্যাঁ, মনে হয় আজকে আর হবে না, একবারই দেয় 8টা 25 থেকে 8টা 35 ভিতরে। যাই হোক, আমি আসলে তার সাথে যে চ্যাটিংগুলো করে যাচ্ছি, আমি ওখানে রেজিস্ট্রেশনও করছি শুধু দেখার জন্য যে আমি যেটা নিয়ে স্টাডি করছিলাম, হ্যাঁ, সেটার মতো কিনা এটা। ঠিক আছে, হ্যাঁ, আপনারা হয়তো জানবেন সেই জিনিসটার নামও আছে অরোরা ডেফি। আর অনেকেই জানে যারা এই ধরনের কাজের সাথে নিজেদেরকে জড়াইছে, তারা জানে অরোরা ডেফি কী জিনিস। আর এখানে হলো মনে করেন যে তারপরে আমি কিছুক্ষণ কথা বলার পরে আমি বললাম যে কি বলে, ও আর কি বললো যে আরেকটাতে বন্ধু তুমি কি আরেকটাতে, এই যে নামই বলে দিয়েছে সিমেন্স এনার্জিতে কোনো অ্যাকাউন্ট খোঁজ। আমি বলছি না, সে ওটার লিঙ্ক দিছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে ও যখন লিঙ্কটা দিয়ে বলছে এটা একটা অ্যাকাউন্ট খুলে রাখো, তারপরে আমি বলছি যে আর কি কি লিঙ্ক আছে সবগুলোর নাম বলো তো দেখি। হ্যাঁ, ও বলছে আমি আর জানি না, এই দুইটাই আছে আমার কাছে, তোমার কাছে কয়টা আছে। ও মনে করতেছে আমার কাছে আরও অনেক আছে। তো যাই হোক, বাকি গল্পে পরে যাব। এখন যেহেতু বলেছি আপনাদের কোটিপতি হওয়ার লাইন দেখাই দেবো, লাইন আজকে দেখাই দিয়েই ছাড়বো ইনশাল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে যাই।
আমি মনে করেন যে ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলেছি, খোলার পরে হ্যাঁ আপনারা এখানে ঢোকার পরে অনেকটা এই ধরনের একটা পেজ পাবেন। একেবারে যতগুলো যতগুলো এই ধরনের কার্যক্রম আছে প্রত্যেকটাতেই আপনি এই ধরনের একটা পেজ পাবেন, যেখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, পাসওয়ার্ড চাইবে, এবং এটা সম্ভবত রেফারাল কোড, এই রেফারাল কোডের মাধ্যমে আপনাকে ওখানে জয়েন করতে হবে, ঠিক আছে। এবং এরা এত স্মার্ট হয়ে গেছে, আমি যদিও ওটা সিমেন্স ছিল, আর আমি এই যে বর্তমানে এমএসসি দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেটা প্রথমে আমার বন্ধু দিয়েছিল আমাকে লিঙ্ক, ঠিক আছে। আমি গোপনীয়তার জন্য মোবাইল নাম্বার ঢেকে দেব। এখানে লগ ইন করার পরে আপনি এরকম একটা হোম পেজ দেখতে পারবেন। এখানে দেখেন বাংলা ভার্সনও আছে, হ্যাঁ নোটিশটা দিয়েছে এমএসসিতে আপনাকে স্বাগতম, আমাদের সাথে যোগ দিন এবং অফিসিয়াল গ্রুপে অংশগ্রহণ করুন। প্রত্যেকটা এই ধরনের কাজের সাথে একটা কমন জিনিস, মানে ওদের সফটওয়্যারে বা ওদের ওয়েবসাইটে আসলে কোনো চ্যাট অপশন নাই বা সাপোর্ট অপশন নাই, এদের আলাদা গ্রুপ থাকে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার মেসেঞ্জার, অথবা আপনার কী বলে আরও যে ধরনের মেসেজিং অ্যাপ্লিকেশন আছে, বিশেষ করে আপনার হচ্ছে টেলিগ্রাম অ্যাপসের খুব থাকে, টেলিগ্রাম গ্রুপগুলো বেশি জনপ্রিয় এই ক্ষেত্রে, কারণ টেলিগ্রাম গ্রুপে প্রাইভেসিগুলো একটু কড়া, মানে এখানে হ্যাক করা যায় কম, পাশাপাশি হলো মানে নজরদারি যে সিস্টেমগুলো আছে এগুলো এর উপর একটু কম কাজ করে, হ্যাঁ তো এগুলোর উপর বেশি করা যায় মানে যে কারণে ওরা এগুলো ব্যবহার করে। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকি, ঢোকার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, আমন্ত্রণ, ফান্ড, চেক ইন, রিচার্জ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি বিস্তারিততে না যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে, আমি ইংরেজিতে হলে আমার একটু বুঝতে সুবিধা হয়, কারণ এরা তো আসলে ইংরেজি হলো না কেন, হোয়াটএভার, আমি আপনাদের তারপরেও সামনে আগাই। এখানে দেখেন এমএসসিতে নতুন ব্যবহারকারী সুবিধা, ঠিক আছে, নতুন ব্যবহারকারী কি কি সুবিধা পাবে, ঠিক আছে। এই এমএসসি জিনিসটা কি, হ্যাঁ এমএসসি জিনিসটা কি এটা আমরা একটু জেনে আসি। এটা মূলত হচ্ছে একটা মাইকেল চ্যাপলিন, এটা হলো এমএসসির একটা শিপিং এজেন্ট কোম্পানি, ঠিক আছে, শিপিং এজেন্ট কোম্পানি। আপনার এখানে টাকা লোড করতে, সরি আপনার এই শিপিং এজেন্ট কোম্পানি, এরা হলো বড় বড় ধরনের জাহাজ ভাড়া দিয়ে থাকে নর্মালি, এবং জাহাজে ভাড়ার জন্য আপনার এই যে বড় বড় কন্টেইনারে বিদেশ থেকে যে মালগুলো ইম্পোর্ট করা হয়, এক্সপোর্ট করা হয়, এগুলোর সাথে জড়িত কিছু কাজ কারবার আছে এদের। তো এই কাজ কারবারগুলো যখন হয় তখন একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টের প্রয়োজন পড়ে, এবং ইনভেস্ট যারা করে তারা আপনার আমার মতো সাধারণ মানুষ, ঠিক আছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো মনে করেন যে একটা জাহাজে দেখা যাচ্ছে কয়েক হাজার কোটি ডলারের মালামাল আসতেছে, তো এই কয়েক হাজার কোটি ডলার, মনে করেন একজন আছে 1,000 কোটি ডলারের মালিক, কিন্তু তার 100% সম্পদ তো সে একটা ব্যবসায়ী ইনভেস্ট করবে না, কারণ যদি ওই জাহাজটা ডুবে যায় তাহলে সে নিঃস্ব। এই কারণে দেখা যায় কি অনেকজন মিলে এই জাহাজটা বা এই শিপিং ইয়েগুলোতে আপনার ইনভেস্ট করে, ঠিক আছে। তো মনে করেন যে যখন হয় জাহাজগুলোতে এগুলো লোড হয়, তো এই টাকা দেওয়ার পরিবর্তে ওরা ওই যে ভাড়া টাড়া এখান থেকে যে টাকাগুলো পায়, সেখান থেকে একটা অংশ এই টাকা যারা ইনভেস্ট করে তারা মুনাফা হিসেবে পায়। এখন এই যে আমি এখানে আসলাম, এই যে সফটওয়্যার এমএসসি সফটওয়্যারে আমি ঢুকলাম, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ আপনি বিভিন্নটাতে গোতা দিলে বিভিন্ন ধরনের ইনকামের সোর্স পাই যাবেন। দৈনিক লাভ 10 টাকা, ইউনিট মূল্য 0, এখনই কিনুন, হ্যাঁ দেখেন ক্লিক দিলেই মনে হয় কেনা হয়ে যাবে, ঠিক আছে। দেখছেন অবস্থাটা, ইউনিট মূল্য 0, দৈনিক লাভ 10 টাকা, মোট লাভ 50 টাকা, সীমা 1, এক্ষুনি কিনুন, ঠিক আছে, নিশ্চিত করুন, ক্রয় কিন্তু সফল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, চক্র দিন 5 দিন পর পর আপনার মনে করেন দৈনিক লাভ 10 টাকা করে দিবে। আচ্ছা, তো যাই হোক, এটা গেল, পণ্য ক্রয় সর্বোচ্চ পরিমাণ অতিক্রম করেছি, যে কারণে আর দিবে না। ওকে গেল, আমি হোম পেজে ফেরত যাই। এখন এখানে দেখেন একটা আছে, ইউনিট মূল্য 500 টাকা, দৈনিক লাভ 25 টাকা, মোট লাভ এত টাকা, সীমা 1টা, মানে একটার বেশি আপনি কিনতে পারবেন না, ঠিক আছে। বাল্ক ক্যারিয়ার 900 টাকা, ইউনিট মূল্য 27 টাকা, দৈনিক লাভ, মোট লাভ এত টাকা, সীমা এত। আচ্ছা, এইভাবে মনে করেন যে বিনা পয়সায় যদি আমি টাকা কামাই করতে থাকি, মোট লাভ 50 টাকা, মানে প্রতিদিন 10 টাকা করে কামাই করতে থাকি, আমি মনে করেন যে আমার
যদি মনে করেন যে এইভাবে অটোমেটিক 10 টাকা করে দৈনিক 1000 অ্যাকাউন্টে বা 100 অ্যাকাউন্টে যদি আমার আসতে থাকে, তাহলে অবস্থাটা কী হবে চিন্তা করেন। এদের আবার রেফারাল সিস্টেমও আছে। হ্যাঁ, এই দেখেন আমি এখানে যদি শেয়ার করতে যাই, হ্যাঁ এখানে আপনার বন্ধুদের আমন্ত্রণ জানান অপশন আছে। হ্যাঁ, যদি এই বন্ধুরা আবার মনে করেন যে জয়েন করে, তাহলে কিন্তু আবার অনেক টাকা পাবো। হ্যাঁ, কোটি কোটি টাকা পেয়ে যেতে পারি। ঠিক আছে, এই দেখেন বন্ধুদের কাছে এমএসসি সুপারিশ করুন, কমিশনে 8% পর্যন্ত ফেরত পান। ঠিক আছে, মানে ও যা ইনকাম করবে তার থেকে আমি 8% পেতে পারি। হ্যাঁ, তো যাই হোক, দেখছেন তো অবস্থা কি, মানে কোটি কোটি টাকার মামলা, বুঝছেন। এখানে একটা জাহাজ তার শেয়ার কেনা কি কম মনে করছেন আপনারা? ঠিক আছে, এখন আসি মূল কথায়। ঠিক আছে, এতক্ষণ যা বলেছি, বক বক করেছি, আপনার হয়তো বিরক্ত লাগছে, কি কয় লোকটা। ঠিক আছে, মনে করেন এই যে জাহাজ বিজনেসের যে ব্যাপারগুলো আছে, ও আরেকটা বিষয় আপনাদের একটু বলে নিই। ঠিক আছে, এই এই ধরনের কোম্পানিগুলো একটা খুব সিরিয়াস অফেন্সের সাথে জড়িত। হ্যাঁ, সেই সফটওয়্যারটা আমার কাছে আছে। হ্যাঁ, এইগুলো কোম্পানিকে বাঁচায় রাখছে, সেটা হলো এই যে বাইন্যান্স। ঠিক আছে, বাইন্যান্স নামক এই কোম্পানিটা, এটা এর মতো ক্রিপ্টোকারেন্সি মনে করেন যে লেনদেন করে আপ ডাউন, এখান থেকে ওখানে। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, মূলত ক্রিপ্টোকারেন্সির ভার্চুয়াল ওয়ালেট। এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি জমা রাখতে পারেন, তারপরে আপনার ক্রিপ্টোকারেন্সি ট্রান্সফার করতে পারেন, ক্যাশ আউট করতে পারেন। তো এই যত প্রুডেন্ট যত কোম্পানি আছে, তো হচ্ছে এরা কি করে, এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ওদের লেনদেনগুলো করতে দেয়। হ্যাঁ, কারণ এই যে কোম্পানিগুলো মানে আপনাদের জীবনে আসবে, যাবে, আপনাদের টাকা নিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আমি তাদের মনে করেন যে নাম্বার 1 প্রতারক বলবো। এরা আপনাদের জীবনে আসবে, এসে আপনি টার্গেট না, আপনার নেক্সট জেনারেশন টার্গেট। কীরকম, এরা আসবে, এসে আপনার পিছনে খরচ করবে। হ্যাঁ, আপনি এখানে ঢুকলেন, আপনাকে এই যে প্রতিদিন 10 টাকা করে দিবে, 5 দিন করলেও আপনার 50 টাকা। ঠিক আছে, আপনি যদি প্যাকেজ কিনেন, তাহলে মনে করেন যে আপনার এই যে মোট লাভ দেখেন 9125 টাকা, মানে ম্যাক্সিমাম এই প্যাকেজে নিতে পারবেন। তারপরে আস্তে আস্তে যত বড় প্যাকেজে যাবেন, তত বড় স্বপ্ন, তত কোটি কোটি টাকার মামলা। ঠিক আছে, এই দেখেন এখানে সম্ভবত 62,500,000 টাকা। হ্যাঁ, তো মনে করেন যে না, সরি, 6,20,500 টাকা। তো এরকম মনে করেন যে 10-20টা অ্যাকাউন্ট থাকলে আপনি কোটিপতি, বুঝছেন। তো যাই হোক, এরা আসবে, এসে মনে করেন যে মানে আপনার পিছনে কিছু টাকা ঢালবে। কীরকম, মনে করেন যে আপনি এরকম ফ্রি প্যাকেজগুলো নেবেন বা কিছু প্যাকেজ কিনে নেবেন, নিয়ে আপনি আপনার বন্ধুবান্ধবকে রিকমেন্ড করবেন। ঠিক আছে, রিকমেন্ড করার পরে কি হবে, মানে আপনি কিছু টাকা কামাইছেন, আপনি কিন্তু সত্যি কথা বলতেছেন আপনার বন্ধুকে, যে বন্ধু আমি ঢুকে তো এই টাকা কামাইছি। ঠিক আছে, আপনি কিন্তু মিথ্যা কথা বলতেছেন না। কিন্তু যখনই মনে করেন আপনার বন্ধু ঢুকবে, বা মনে করেন যে আপনার বন্ধু এরকম মনে করেন সে তো রেফারেল করলে টাকা পাবে, আপনি বলে দিয়েছেন, সেও তার কিছু বন্ধুবান্ধব অ্যাড করবে, আস্তে আস্তে মনে করেন যে চ্যানেলটা বড় হবে। এরকম মনে করেন যে 100 জন লোককে যদি 100 জন লোকের পিছনে ইনভেস্ট করার পরে যদি মনে করেন যে তারা 10 জন করেও ইয়ে করে, তাহলে মনে করেন 100 × 10 মানে 1000 লোক ইনরোল এলো। 1000 লোক যদি মনে করেন 10 জন করে ইনরোল করে, তাহলে কত হয়, 10,000 লোক হয়। আর 10,000 লোক যদি মনে করেন যে 10 টাকা করে ইনভেস্ট করে, তাহলে কত টাকা হয় আমরা একটু ক্যালকুলেট করে দেখি। 10,000 × 10 টাকা। হ্যাঁ, 10,000 লোক যদি 10 টাকা করে ইনভেস্ট করে, তাহলে 1,00,000 টাকা হয়। কিন্তু এখানে 10 টাকা ইনভেস্ট করার কোনো সুযোগ নাই, মিনিমাম 500 টাকা। তাহলে আমরা 500 দিয়ে গুণ দিই, মিনিমাম কত হইলো, প্রায় 50 লক্ষ টাকা। এখন আমরা এখানে সংখ্যাটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এই 10,000 লোক যদি মনে করেন যে আরও 10 জন করে ইনভেস্ট মানে এনরোল করাই। ঠিক আছে, তাইলে অবস্থাটা কী দাঁড়ায় দেখেন, এখানে অলমোস্ট 5 কোটি টাকা। ঠিক আছে, এই দেখেন 500 লক্ষ, তার মানে 5 কোটি টাকা। ঠিক আছে, আর মনে করেন যে এই প্রসেসের ভিতরে হয়তো ওদের মনে করেন 50 লাখ বা 1 কোটি টাকাই খরচ হলো। হ্যাঁ, 1 কোটি টাকা ইনভেস্ট করবে, মানে যদিও এত হয় না, কিন্তু আমি মনে করেন যে ধারণা করে বলতেছি, ওদের হয়তো 1 কোটি টাকা খরচ হলো। হওয়ার পরে ওরা কি করলো, আপনার 5 কোটি টাকা নিয়ে মার্কেট থেকে হারাই গেল। এবং এই টাকাগুলো মনে করেন যে একটা দেশের জন্য যে কী পরিমাণ ক্ষতিকর, মানে মনে করেন যে একটা সফটওয়্যার থেকে 5 কোটি টাকা নিয়ে চলে যেতেছে। মানে যদিও আমি অ্যামাউন্টটা 5 কোটি বলতেছি, কিন্তু ওরা, আমার জানা মতে ওদের টার্গেট এত ছোট থাকে না, হয়তো 500 কোটি থাকতে পারে, 5,000 কোটিও থাকতে পারে। ঠিক আছে, আপনি এখানে দেখেন প্ল্যাটফর্ম নিরাপদে চলছে কত, 1331 দিন, মানে 1331 দিন ধরে তারা মনে করেন যে ইনভেস্ট করতেছে। 1331 দিনে কত বছর হয়, 1331 ভাগ হলো 365, অলমোস্ট
3.5 বছর যাবৎ তারা মনে করেন যে এর পিছনে টাকা ঢালতেছে। কী জন্য? একটাই উদ্দেশ্য, তাদের টার্গেট ফিল আপ হবে, তারপরে তারা এখান থেকে চম্পট দিবে। ওকে ফাইন। এরা মূলত আপনাকে এমন মানে কোনো পাবলিক প্রচার করবে না। কী জন্য? কারণ জিনিসটা অবৈধ। এই যে শিপে যারা টাকা ইনভেস্ট করে, লিগ্যালি টাকা ইনভেস্ট করে, এখানে যে ইনভেস্ট করার পদ্ধতি, সেটার জন্য আপনার ইন্টারন্যাশনাল শিপিং লাইসেন্স লাগে। আপনি চাইলেই মনে করেন যে এইভাবে টাকা ইনভেস্ট করতে পারেন না, ঠিক আছে? শিপিং লাইসেন্স লাগে। আর মনে করেন যে এই যে শিপে ইনভেস্ট করার জন্য যে টাকা তারা ইনভেস্ট করে ইনভেস্টররা, এই ইনভেস্টের এগেনস্টে বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো শেয়ার বাজারেও তারা শেয়ারের মাধ্যমে টাকা কালেক্ট করে ইনভেস্ট করতে পারবে না। এটা তার একান্ত ব্যক্তিগত টাকা হইতে হবে, অথবা লোনের টাকা তার কাছে যখন পেয়ে যাবে তখন তো তারই টাকা, মানে কার্যত তার টাকা, নিজস্ব টাকা ইনভেস্ট করতে হবে। আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে, মানে আরেকজনের কাছ থেকে শেয়ার বিক্রি করে টাকা নিয়ে সেই টাকা দিয়েও আপনি ইনভেস্ট করতে পারবে না, ঠিক আছে? আপনারা যদি মানি রেগুলেটরি নিয়ে ধারণা থাকে, পৃথিবীতে অনেকগুলো মানি রেগুলেটরি এজেন্সি আছে, তাদের সম্পর্কে আপনারা একটু স্টাডি করবেন যে কিভাবে এইসব ক্ষেত্রে টাকা ইনভেস্ট করা যায়। বিশেষ করে যারা ফরেক্স সম্পর্কে ধারণা রাখেন, তারা মানি রেগুলেটরি সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে পারে। আপনারা একটু সার্চ করে আপনারা জেনে নেবেন যে মানি রেগুলেটরি ছাড়া, ওদের আইন ছাড়া আন্তর্জাতিক বাজারে টাকা ইনভেস্ট করা যায় না, ঠিক আছে? কারোর ইনভেস্ট নেওয়াও যায় না। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে এই পথে টাকা দিয়ে থাকেন, আপনি নিশ্চিত ধরে রাখেন যে আপনি টাকা মনে করেন যে প্রতারিত হবেনই। আপনি যদি কিছু টাকা গেইন করেনও, আপনার নেক্সট লেভেল, মানে আপনি যাদেরকে ইনভাইট করেছেন তারা খাবে ধরা। যদি তারাও না খায়, তারপরে লেভেল, যত পরে ধরা খাবে তত মানে ধরা খাওয়ার পরিমাণ বড় হবে এবং আপনি পৌঁছবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আপনার দুনিয়াবি সমস্যা নিয়ে। দুনিয়াবি সমস্যা বললাম, মানে দুনিয়াবি ক্ষতি, আপনার অর্থ সম্পদের লস হবে। আপনি যখন আপনার এখানে যখন আপনি টাকা ইনভেস্ট করবেন, ইসলামে আমাদের বাংলাদেশের মানে 95% লোক মুসলমান, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা যদি মনে করেন যে এখানে টাকা ইনভেস্ট করেন এবং সেই টাকা ইনভেস্ট করার এগেনস্টে যদি আপনি টাকা নেন, ঠিক আছে, এটা কখনোই হালাল হবে না, এক নাম্বার। এর কয়েকটা ব্যাখ্যা আমি দিতে পারি, যদিও আমি মানে ইসলামিক স্কলার না, এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু এটা আপনি হালাল হবে না, কারণ এটা আপনি শুধু আপনি কোনো কার্যক্রমে আপনি কোনো পণ্য ক্রয় করতেছেন না, বিক্রয় করতেছেন না, সরাসরি টাকা দিয়ে মানে ডেইলি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন নিচ্ছেন, এটা সুদের পর্যায়ে পড়ে যাবে। এটা কোনো অবস্থাতে হালাল হবে না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, আপনি জানেন যে এরা প্রতারক, ঠিক আছে? প্রতারণা করার উদ্দেশ্যে আসছে, হয় আপনি ধরা খাবেন, না হয় আপনার পরের জন খাবে, না হলে তার পরের জন খাবে। আপনি নিশ্চিত যে এরা প্রতারক এবং প্রতারণা করার জন্যই এই দেশে তারা আসছে। আর সেটা জানার পরেও আপনি যখন এখানে টাকা ইনভেস্ট করবেন, আপনি আল্লাহর কাছে মানে আল্লাহ কি এগুলো বোঝে না যে আপনার মনের নিয়ত কী ছিল? হ্যাঁ, আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো ধরা খাচ্ছি না, আমি তো অনেক আগে ঢুকে পড়ছি, এখন তো আমার প্রফিট আছে, সমস্যা নেই, ধরা খাইলে মানুষে খাবে, আমার কি, ঠিক আছে? আল্লাহ কি আপনার মনের নিয়ত বোঝে না? অবশ্যই বোঝে। তো মনে করেন যে যদি ঈমান বাঁচাতে চান, এখান থেকে বেঁচে থাকুন। আপনি সারা জীবন মনের ভিতরে একটা বিশ্বাস রাখবেন, সেটা হলো রিজিক নির্ধারিত। কিন্তু কোন পথে আপনি আপনার হাতে রিজিকটা নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে এখান থেকে আপনি 10,000 টাকা বা 1,00,000 টাকা ইনকাম করলেন, এটা এক্সট্রা বোনাস টাকা, হ্যাঁ, যে টাকাটা আপনার হয়তো বা হওয়ার কথা ছিল না, কিন্তু আপনি বোনাসভাবে ইনকাম করে ফেলছেন, আপনার ধারণা সম্পূর্ণ মিথ্যা। কারণ হলো প্রত্যেকের জন্য রিজিক নির্ধারিত। এই নির্ধারিত রিজিক থেকে আপনি অবৈধ পথে এই টাকাটা ইনকাম করলেন, মানে আপনার বৈধ রিজিক থেকে এই টাকাটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবং আপনার কারণে যারা মনে করেন যে এই জায়গায় টাকা দিয়ে পাপ কামাচ্ছে, আপনি এখানে যেরকম রেফারেল পাচ্ছেন না, আপনি ওই পাপেরও রেফারেল পাবেন, ঠিক আছে? কারণ আপনি একটা অন্যায় কাজে সহযোগিতা করতেছেন। আপনি যদি এই জায়গায় টাকা ইনভেস্ট না করেন, আপনি যদি এর সাথে না জড়ান, তাহলে এদের এই ফাংশনালিটিটাই ব্যর্থ হয়ে যাবে এবং এদের কার্যক্রম চালাতে পারবে না এবং প্রতারণা করতে পারবে না। আচ্ছা, দ্বিতীয় বিষয়ে আসি। এরা আসলে কারা, ঠিক আছে? এরা হলো মনে করেন যে আমি এদের সম্পর্কে যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, ঠিক আছে, যেরকম আমি আপনাদের কিছুক্ষণ আগেই একটা নাম বলেছি, অরোরা ডেফি। অরোরা নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এটা একটা মনে করেন যে সনাতন ধর্মের অবলম্বীদের নাম ধরনের, মানে ভারতীয় নাম আর কি। সনাতন ধর্ম ঝঞ্ঝাটা এখানে জড়াবো না। আসলে ধর্ম নিয়েও আমার কোনো আপত্তি নেই, সব ধর্মেই ভালো মন্দ লোক আছে, ঠিক আছে? তো মনে করেন যে এখানে বিশেষ করে ভারতীয় কিছু লোক আছে, ভারতীয় কিছু মানে প্রোগ্রামার আছে,
এবং কিছু ধান্দাবাজ লোক আছে, হ্যাঁ, এই ধান্দাবাজ লোকেরা মিলে এই জিনিসটা তৈরি করছে। যারা তৈরি করছে তারাও সফটওয়্যার প্রোগ্রামার এবং তারা খুব ভালো জানে, হ্যাঁ। কারণ হলো আপনার এই যে ক্রিপ্টোকারেন্সি, ব্লক চেইন এবং মনে করেন যে ব্লক ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার হলো এই যে ওয়ালেট ম্যানেজমেন্ট এবং কী বলে ওয়ালেট বাইন্ডিং, এইগুলো সম্পর্কে যদি প্রপার এক্সিলেন্ট ধারণা না থাকে তাহলে আপনার এই ধরনের একটা সাইট তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করা পসিবল না। আমি যেহেতু ওয়েব ডেভেলপার, আমি জানি হাউ টাফ ইট ইজ, ঠিক আছে। তো মনে করেন যে কত সময় আমার লাগছে এগুলো শিখতে, ঠিক আছে। এবং মনে করেন যারা এগুলো অ্যাপ্লাই করতেছে এরা নিতান্তই অসৎ প্রকৃতির, খুবই দুষ্টু প্রকৃতির লোক, যারা পৃথিবীর জঞ্জাল বলবো আমি তাদেরকে। তাদের যে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে তারা পৃথিবীকে আরও সুন্দর করতে পারতো, কিন্তু তা না করে তারা কী করতেছে, এই পৃথিবীকে মনে করেন যে ভাগাড়ে পরিণত করতেছে, ঠিক আছে। আমি আমার বন্ধুকে আমি আবার চ্যাটে ফিরে যাই। আমার এই বন্ধুকে আমি ঠিক সেম পরামর্শ করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পারেন যে আমি জানি, তুমি জানো, এটা প্রতারক, আর এই প্রতারক চক্রের পিছনে এই টাকা খরচ করার উদ্দেশ্য হলো প্রচার পাওয়া। তোমরা যদি প্রচার না করো তাহলে আমি এখন যে কথাগুলো বললাম ঠিক এই সেম কথাগুলোই বললাম, ঠিক আছে। তো মনে করেন যে বাংলাদেশের বহু লোক এটার সাথে জড়িত ছিল একটা সময়, যখন অরোরা ডেফি যখন ছিল। আমি জানি, মানে আমি অনেকের নামও জানি, ঠিক আছে, কিন্তু আসলে মনে করেন যে নাম প্রকাশ করে বিব্রত আমি হতে চাই না, কারণ তারা অনেক হাই প্রোফাইল ব্যক্তিত্ব এবং আমি খুবই ছোটো নগণ্য মানুষ। আমি শুধু সাধারণ মানুষকে সতর্ক করতে পারি যে এই ধরনের কাজের সাথে আপনার জড়াইয়ে ইমান হারায়েন না, অর্থ হারায়েন না, এবং আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, তাদেরকে বিপদে ফেলেন না। আচ্ছা, এই যে প্রক্রিয়ায় যারা টাকা পয়সা মানে এখানে ইনভেস্ট করার জন্য বলে, এরা বেশিরভাগই টার্গেট করে কাদের জানেন, মানে যাদের মানে অলস টাকা পড়ে থাকে। মনে করেন যে একজন লোক সরকারি বা বেসরকারি চাকরি করে, ঠিক আছে, ও চাকরি করার পরে আসলে মানে একটা বিজনেস করবে, একটা ফিজিক্যাল বিজনেস, একটা দোকান দিয়ে বসবে বা একটা ই কমার্স করবে, এরকম আসলে এনার্জি থাকে না। থাকে কি, মনে করেন যে একজন লোক, মনে করেন যে সে সাপোজ ওষুধ কোম্পানিতে চাকরি করে, ওষুধ কোম্পানির সারাদিন যে ধকলের চাকরি, সেখান থেকে এসে তার কি এনার্জি থাকবে যে হলো একটা মনে করেন যে দোকান করার বা একটা ই কমার্স প্রতিষ্ঠা করার? থাকবে না, ঠিক আছে। এটা মনে করেন যে তার যে বেতনের টাকা, সে তার তো একটা সঞ্চয় আছে না। এই সঞ্চয় থেকে মনে করেন যে প্রত্যেকেরই এটা মানুষেরই টেন্ডেন্সি, যে আল্লাহ মানুষকে এই টেন্ডেন্সি দিয়েছে যে সম্পদকে কাজে লাগিয়ে আবার সম্পদ অর্জন করা, ঠিক আছে। তো এই যে এই জিনিসটাকে কাজে লাগিয়েই মূলত এই জিনিস মানে এরা এই পদ্ধতি ফলো করে, যে যাদের অলস টাকা পড়ে থাকে এদেরকে এই অফারটা দিতে হবে এবং এটা এমনভাবে ছড়াতে হবে যে পাবলিকলি হবে না, গোপনে গোপনে সবাই করবে, আবার মানে প্রকাশ্যে কেউ জানে না এই বিষয়ে। তো আপনি এই লিঙ্কগুলো দেখবেন, আপনার বন্ধুবান্ধব, খুব ক্লোজ রিলেটিভ বা ক্লোজ বন্ধুবান্ধবের মাধ্যমে আপনি এই লিঙ্কগুলো পাবেন, কিন্তু মানে অনলাইনে সার্চ দিয়ে বা কোনো টিভি অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ইয়েতে কোথাও পাবেন না আপনি, ঠিক আছে। আর যে কারণে মনে করেন যে এদের যে টার্গেট, হ্যাঁ, এদের টার্গেট খুব সহজে ফিল আপ হয়, কারণ হচ্ছে মানে কয়েক শ্রেণীর মানুষের মনে করেন যে অলস টাকা পড়ে থাকে। যেমন মনে করেন যে বিশেষ করে আমি বলি 3 বাহিনীর লোক, ডিফেন্সের লোক, পুলিশের লোক, হ্যাঁ, তারপরে মনে করেন যে আপনার যারা কোম্পানি চাকরি করে ভালো লেভেলের, হ্যাঁ, আমি অনেক ভালো লেভেলের কোম্পানির আমাদেরই ভাই বাগার আছে যারা কোম্পানিতে অনেক ভালো লেভেলে চাকরি করে। আমার একজন পরিচিত ভাই আছে, আমার পাশের থানায় বাড়ি, উনি প্রায় 70-80 হাজার টাকার মতো বেতন পায়। হ্যাঁ, আবার অনেক অনেক ভালো কোম্পানির লোক আছে যারা 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়। হ্যাঁ, তো যাই হোক, এই লোকগুলোর মনে করেন যে সারা জীবনের সঞ্চয় এরা টার্গেট করে, ঠিক আছে। এবং এমন একটা সিস্টেমও করে, আপনি টাকাটা মনে করেন যে পাঠাচ্ছেন বিকাশ, নগদ বা এইসব মাধ্যমে, ঠিক আছে। এই যে বাইন্যান্সে টাকা লোড করতে হলে আপনাকে বিকাশের মাধ্যমে আপনাকে লোড করতে হবে। আর এই বিকাশ কোম্পানি মনে করেন যে এই বাইন্যান্সের সাথে সম্পর্ক তৈরি করে মনে করেন যে এমন একটা অবস্থা করেছে যে মনে করেন যে আপনি হলো কি বলে দেশের টাকা বিদেশে পাচার করতে আপনি সহযোগিতা করতেছে আর কি, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আপনি যে পদ্ধতিতে ওখানে টাকা জমা করতেছেন এটা একটা অবৈধ পদ্ধতি, কারণ বাংলাদেশ থেকে বিদেশে ডলার কেনার মতো মনে করেন যে মানে ওইভাবে কোনো সিস্টেম নাই, প্রসেস নাই বা আইনও নাই, ঠিক আছে। আপনি অবৈধ কাজ করার কারণে দেখা যাচ্ছে কি আপনি এরা যে চুরি করতেছে আপনি চোরটাকে ধরতে পারতেছেন না, কারণ বাংলাদেশে আপনি টাকা পাঠানোটাই অবৈধ হওয়ার কারণে আপনি নিজেই ফেসে গেছেন জালে, ঠিক আছে। আর এই সফটওয়্যারগুলোর সোর্স বেশিরভাগ সফটওয়্যার মানে এই ধরনের সফটওয়্যার বেশিরভাগ সফটওয়্যারই মেনটেন হয় ইন্ডিয়া থেকে, এবং বিশেষ করে অনেক ভারতে বসেই করে এবং অনেক ভারতীয় বাংলাদেশে বসেও করে, এবং বাংলাদেশের অনেকেই আছে যারা এর সাথে জড়িত, যারা মনে করেন যে এই ধরনের কাজের সাথে জড়িত, এবং মানে
নাইজেরিয়া, তারপরে আপনার আরও কয়েকটা দেশের লোক আছে এর সাথে জড়িত, ঠিক আছে। আমি আর কি অনলাইনে সার্চ টার্চ করে যেগুলো পাইছি আর কি সেই তথ্যের ভিত্তিতে বলতেছি, ঠিক আছে। আর মনে করেন যে আপনি মনে করেন আপনার যে টাকাগুলো আপনি দিবেন, ঠিক আছে, এগুলো নিশ্চিত স্ক্যাম হবে। এখন সিদ্ধান্ত আপনার, ঠিক আছে। আপনি মানে ভিডিও যে টাইটেল আপনারা দেখেছেন, ঠিক আছে, সেই টাইটেল দেখে মনে করেন যে আশা বেঁধেছিলেন হয়তো বা সেই আশা পূরণ হচ্ছে না। কিন্তু আপনি এই পথে হাঁটতে থাকলে অনেকে লোভে পড়ে আমাদের একসময় মনে করেন যে আমাদের অভিজ্ঞতা বলে বাংলাদেশে মনে করেন যে ইয়া ছিল অনেকগুলো এনজিও আসছিল, ডোলান্সার, তারপরে আপনার হলো ইউনিপেটু এই ধরনের কিছু কোম্পানি আসছিল যারা এরকম ঠিক সেম প্রসেসে আপনার টাকা ইয়ে করতো। আর বর্তমান এরা যে প্রসেসটা ইউজ করতে সেটা হলো ক্রিপ্টোকারেন্সির ওয়ে, ঠিক আছে, যেখানে মনে করেন যে এদের ধরার কোনো সুযোগই নাই, ঠিক আছে। আর ক্রিপ্টোকারেন্সি যারা তৈরি করছে, এই আমেরিকা তো মনে করেন যে ক্রিপ্টোকারেন্সি যারা তৈরি করছে এদেরকে মদত দেয় কী জন্য, মানে আপনি যেই ওয়েতে ক্রিপ্টোকারেন্সির সাথে জড়ান না কোনো, আমেরিকা লাভবান, কারণ আপনার টাকা আমেরিকার গুদামে জমা হচ্ছে, আপনার হলো কারেন্সি। আপনি ক্রিপ্টোকারেন্সি কিনলেন টাকা দিয়ে, আপনার এই ক্রিপ্টোকারেন্সির এগেনস্টে যে টাকাটা দিলেন, আসলে কোনো কিছুই না কিনে মনে করেন যে আপনি তাদেরকে টাকাটা দিলেন। ক্রিপ্টোকারেন্সির প্রয়োজনটা কি আমার এই পৃথিবীতে বলেন? আসলে কি ক্রিপ্টোকারেন্সির কোনো প্রয়োজন আছে? পৃথিবীতে কি অর্থ ব্যবস্থার কোনো অভাব আছে? আর মনে করেন যে অর্থ ব্যবস্থার অভাব নাই, টাকা ট্রান্সফারের কোনো সমস্যা নাই, মনে করেন যে সুইফট আছে, তারপরে আপনার কি বলে আইব্যান আছে। আইব্যান সম্পর্কে অনেকে ধারণা নাই। আইব্যান হলো ইন্টারন্যাশনাল ব্যাংকিং আর কি, ঠিক আছে। আপনি মানে সরাসরি বিদেশে, মানে আমি দেখেছি, মানে বিদেশে বসে আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনার এই আমাদের বাংলাদেশে যেরকম ডাচ বাংলা নেক্সাস পে অ্যাপস আছে, এর মতো অ্যাপস দিয়ে আপনি টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। মনে করেন যে আপনার সাথে সাথেই, অলমোস্ট সাথে সাথেই, মানে লেখা থাকে 24 ঘন্টার মধ্যে জমা হবে, কিন্তু সাথে সাথেই জমা হয়ে যায়, ঠিক আছে। তা আমার বোঝান তো ভাই, ক্রিপ্টোকারেন্সির প্রয়োজনটা কি? ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে এই প্রতারণাগুলো করার জন্য, হ্যাঁ। যদিও মনে করেন যে ওইভাবে প্রচার করে না যে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা করার জন্য, কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্মটাই হয়েছে প্রতারণা করে আপনার আমেরিকান যে ডলারের ভান্ডার, এই কী বলে আমেরিকান যে বৈদেশিক মুদ্রার ভান্ডার, এটাকে বড় করার জন্য। আর এই পলিসি আমেরিকান জাতি মনে করেন যে আমেরিকান জাতির জন্ম যখন, তখন থেকে ফলো করে আসতেছে, ঠিক আছে। তো আপনারা বুঝেন এখন আপনারা ইনভেস্ট করবেন কিনা করবেন, ঠিক আছে আপনাদের, ঠিক আছে। যদি কারোর টাকা পয়সা এখানে ইনভেস্ট করা থাকে, আপনারা এই জাহাজ কেনা বাদ দিয়ে আপনাদের টাকা দিয়ে প্রয়োজনে মনে করেন যে যদি ডিম, তারপর ফল, হ্যাঁ, এগুলো খাবার খাইতে মন না চায়, ঠিক আছে, বিড়ি কিনে খায় মরে যান, তারপরেও এইসব জায়গায় টাকা দিয়েন না। কারণ প্রথমত মুসলমান হিসেবে ইমান হারাবেন, দ্বিতীয়ত দেশের শত্রু হয়ে যাবেন, কারণ আপনি দেশের ক্ষতি করতেছেন কার্যত, হ্যাঁ। আপনি দেশের মুদ্রাকে বিদেশে পাচার করতে সহযোগিতা করতেছেন প্রতারক চক্রের মাধ্যমে। তৃতীয়ত আপনি মনে করেন যে লোভে পড়ে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদেরকে প্রতারিত হতে সহযোগিতা করতেছেন, হ্যাঁ, আপনি জাতীয় গাদ্দার। তারপরে চতুর্থত মনে করেন যে আপনি কী করতেছেন, একটা অন্যায় কাজকে মনে করেন সাপোর্ট দিয়ে মনে করেন যে উপরে উঠে দিচ্ছেন, ঠিক আছে। তো এসব কাজ থেকে নিজেকে বিরত রাখুন, এবং আপনারা যদি সচেতন হবেন সেদিনই মনে করেন যে এগুলো বন্ধ হবে, অন্যথায় এরা এইভাবে টাকা নিতেই থাকবে। এই যে এই কোম্পানিটা নতুন না, আপনি সার্চ দিয়ে দেখেন, হ্যাঁ, আপনি একটা লিস্ট করেন যে ক্রিপ্টোকারেন্সি, এই শিপিং, এই ধরনের ব্যবসা কারা কারা করতেছে, হ্যাঁ, আপনি সার্চ দিলে এরকম হিউজ লম্বা লিস্ট পাবেন। এবং মনে করেন যে এগুলো গোপনে এমনভাবে মনে করেন যে প্রচারণা চালায় যে আপনি বুঝতেও পারবেন, আপনি বুঝে ওঠার আগে আপনার টাকাগুলো মেরে দিবে, ঠিক আছে। মানে ওদের টার্গেটটা ফিল আপ হয়ে যাওয়ার সাথে সাথে ওরা টাকাগুলো মেরে দিবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে। এবং প্রত্যেকেই আমাদের দোয়া করবেন। আমি মানে খুব কঠিনভাবে নিয়ত করেছি ঈমান বাঁচানোর জন্য, মানে শুধুমাত্র ঈমান বাঁচানোর জন্য এই ধরনের কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখেছি। এবং আমারই অনেক বন্ধুবান্ধব আছে যারা বিভিন্ন সময় অফার করেছে, তাদেরকে সতর্ক করেছি মৌখিকভাবে, এবং তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই বুঝেছে, আবার অনেকে বোঝে নাই, ঠিক আছে। তো প্রত্যেকের উদ্দেশ্যে, প্রত্যেক বাংলাদেশি মানুষের উদ্দেশ্যে আমার এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি একজন ব্যক্তিও তার নিজের টাকা, তার আত্মীয় স্বজনের টাকা বাঁচাইতে পারে, সেটাই হবে আমার সার্থকতা এবং আমার দেশের সার্থকতা। আপনারা মনে করেন যে এমনিতেই বাংলাদেশের অবস্থা সবাই জানেন এখন বর্তমান কী অবস্থা, অর্থনৈতিক অবস্থা তো একেবারেই ভেঙে পড়েছে। তো মনে করেন যে এখান থেকে আমাদের ফিরে আসার জন্য এসব কাজ থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে। এবং মনে করেন যে নিজেদের আপনার এই লোভ থেকে সংবরণ করতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটাকে মনে রাখতে হবে। আপনি হয়তো মানে একজন লাভবান হয়ে আপনি 1000 জনের ক্ষতি করতে পারেন না, আপনি একজন মানুষ হিসেবে এটা পারেন না,
ঠিক আছে, ধর্মীয় ব্যাপার পরে বাদ দিলাম। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার মনুষ্যত্ব থাকলে আপনি এই কাজ করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনি একজন মানুষ, আপনি মনে করেন যে মানুষের এই টাকাগুলো নষ্ট করা আপনার উচিত না। ঠিক আছে, আপনি দেশের এই টাকাগুলো পাচার হতে দেওয়া উচিত না। ঠিক আছে, আপনারা হলো আমি অনেক কিছু মানে দেখানোর উদ্দেশ্যে মনে করেন যে আমার ফোনে ইনস্টল করছি, আপনারা আবার আমাকে ভুল বুঝেন না যে আপনি নিজেই তো এগুলো করতেছেন। না, আমি এগুলো করি না। এই দেখেন একটা ইয়ে লেখা আছে ট্রাস্ট ওয়ালেট। হ্যাঁ, এটাও আমি জাস্ট মনে করেন যে এই দেখার জন্য, জাস্ট হলো বোঝার জন্য এবং স্টাডি করার জন্য আমি এই কাজগুলো করছি। মানে আমি দীর্ঘ মানে 1 বছরের মতো সময় দিছি আমি এদের সম্পর্কে খোঁজখবর নিতে। হ্যাঁ, আমার কাছে আরও অনেক তথ্য আছে, কিন্তু হ্যাঁ বাঙালি তো আমরা আবার কী করি, মনে করেন যে সৎ উদ্দেশ্যে একটা তথ্য শেয়ার করলে সেটার অসৎ ব্যবহার কীভাবে করা যায় এটা আবার খুঁজে বের করি। ঠিক আছে, এই জন্য আমি মাত্র 2টা দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের বলে দিলাম, যে কারণে মানে যাতে আপনারা মানে আপনারা না মানে অনেকেই আছে অসৎ কাজে ব্যবহার করতে চাই, তারা যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। তো ভালো থাকবেন এবং দোয়া করবেন। হ্যাঁ, আপনাদের কোটিপতি বানাতে পারলাম না, এই আক্ষেপ আমার থেকে গেল। ঠিক আছে, এবং যদি সত্যিকার অর্থে কোনো মেথড পাই, হ্যাঁ, তাহলে মনে করেন আপনাদের জানাবো। আর এই মেথডে যে কোনো ধরনের এই ধরনের প্রতারণামূলক মেথড আপনি কীভাবে মানে আইডেন্টিফাই করবেন, একটা সহজ বুদ্ধি আমি আপনাদের দিতে পারি। সেটা হলো কি, আপনি প্রথমে প্রশ্ন করবেন যে এই কোম্পানি যদি মনে করেন যে আপনার টাকা ডবল করে দিতে পারে বা আপনার টাকা বৃদ্ধি করে দিতে পারে, তাহলে ওই শালা কেন ওর নিজের টাকাগুলো আগে ডবল ট্রিপল মানে করে নিচ্ছে না, আপনাকে কেন ডাকতেছে? একটাই কারণ, দ্য অনলি রিজন, সে আপনার টাকাগুলোই পকেটে ঢুকাইয়া সে তার নিজের টাকা ডবল করবে। ঠিক আছে, মনে করেন যে আসলে যদি মানে আসলে যদি এরকম কোনো পদ্ধতি থাকতো যে ওর মানে টাকা ডবল করার কোনো মেশিন বা পদ্ধতিও পাই গেছে, তাহলে ওর কিডনি বেঁচে হলে ওর নিজের টাকা দিয়ে আগে মনে করেন যে বড়লোক হইতো। ঠিক আছে, কিন্তু তা না করে আপনাকে আপনাকে জড়াচ্ছে একটাই কারণ, আপনার পকেটের টাকাটা নেওয়ার ধান্দা ওর। ঠিক আছে, এগুলো পদ্ধতির একটাই উদ্দেশ্য, আপনি আপনার পিছনে ব্যয় করবে, আপনার বন্ধু বান্ধব বন্ধু সার্কেলের মধ্যে আপনি প্রচার করবেন, আপনার ওই যে বন্ধু সার্কেলের পকেটে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো মনে করেন যে নেওয়ার ধান্দা, আর কোনো কারণ নেই। ঠিক আছে, এইটাই কারণ। ঠিক আছে, তো ভালো থাকবেন আর দোয়া করবেন। ঠিক আছে, একটাই দোয়া করবেন যাতে এই ধরনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। ও একটা অভিজ্ঞতার কথা আমি শেয়ার করি। অরোরা ডিপিতে আমি যখন ইয়েছিলাম, ওদের গ্রুপ চ্যাটে আমি বলেছিলাম যে এই কোম্পানি পালাই যাচ্ছে। হ্যাঁ, যদিও আমার টাকা ছিল তখন ওখানে। ঠিক আছে, কিন্তু আমি বলতেছি যে এরা কিন্তু চলে যাবে। ঠিক আছে, গ্রুপের লোকজন সেই মনে করেন যে খেপা আমার উপরে। ঠিক আছে, আমার কথা বিশ্বাসই করে নাই। ঠিক আছে, বলছে এরা বাইর করে দাও, এরপর থেকে আসছে মানে যারা এই গ্রুপ বলছে যে বাইর করে দাও, হ্যাঁ এরা হচ্ছে ওই কোম্পানির এজেন্ট। ঠিক আছে, ওরা ওখান থেকে কমিশন পেয়েছে, যে টাকাগুলো মেরে দিয়েছে ওখান থেকে একটা ভাগ তারা পেয়েছে। এবং এই ধরনের গ্রুপে এই দালালগুলো থাকে। ঠিক আছে, দালাল না, একদম সরাসরি ওদের মানে নিয়োগ করা এজেন্ট। ঠিক আছে, ওরা দেখবেন মানে আপনি প্রতিবাদ করার সাথে সাথেই কি করবে, আপনাকে মনে করেন যে বাইর করে দিবেই। আমাকে বের করেই দিছে, বের করে দিয়ে ক্ষান্ত হয়েছিল। আমার দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্ক করে দেবো ভিডিও লেজে। ঠিক আছে, আর এই ধরনের কোম্পানি যাওয়ার প্রথম সিমটম কি জানেন? প্রথম সিমটম ওরা কি করবে, মানে উইথড্র বন্ধ করে দেবে, কিন্তু টাকা ইন করতে পারবেন আপনি। ঠিক আছে, উইথড্র বন্ধ করে দিয়ে আপনি টাকা ইন করতে পারবেন কিন্তু ক্যাশ আউট করতে পারবেন না। হ্যাঁ, ওরা বলবে যে হ্যাঁ সার্ভারের ডিস্টার্ব, আমাদের সার্ভার হ্যাক হয়ে গেছে। তারপরে আবার কি বলবে, সার্ভার আমরা যেই ওয়েবসাইটে যেই হোস্টিং এ সার্ভার হোস্ট করেছি ওখানে ওখানে কাজ চলতেছে। ঠিক আছে, সার্ভার আপডেট করতেছে। তারপরে বলবে যে কি বোনাসের পরিমাণ বাড়াচ্ছি, মানে এই ধরনের একটা লেম এক্সকিউজ দেবে এবং জনগণ এটা বিশ্বাস করে আরো টাকা দিতে থাকবে। এবার যখন বলবে যে 1 সপ্তাহ পরে বলবে যে হ্যাঁ ঠিক আছে সার্ভার ঠিক হয়ে গেছে, কিন্তু আপনাদের টাকা উইথড্র করতে হলে আপনাদের আরো টাকা জমা দিতে হবে। মনে করেন আপনার 100 টাকা জমা আছে, বলবে যে আরো 20 টাকা জমা দিতে হবে, দিলে তাহলে আপনার টাকাটা উইথড্র করতে পারবে। মানে কি ধরনের চাল বেঁধে, মানে 100 টাকা অলরেডি তার পকেটে চলে গেছে, সে আরো 20 টাকা নেওয়ার জন্য ফাঁদ পাতে আছে। ঠিক আছে, যদি কাজ হয়ে যায়, মনে করেন যে দেখা যাচ্ছে 1000 যদি ক্লায়েন্ট থাকে, মানে 1000 যদি মনে করেন যে ইউজার থাকে, 1000 ইউজারের মধ্যে 5000 খালি টোপটা। ঠিক আছে, যে যদি আমার টাকা দেয়, আমার তো মেলা টাকা। ঠিক আছে, আমার তো 1 কোটি টাকা, যদি আমি মনে করেন 20 লাখ জমা দিই, তাহলে আমার যদি 1,20,000 1 কোটি টাকা যদি আসে, তাও তো আমার 80 লাখ টাকা লাভ। ঠিক আছে, এই চিন্তা করবে। ঠিক আছে, তো মনে করেন যে আপনারা এই ধরনের ব্যাপারগুলো যখন মানে আমার কথা হয়তো এখন বিশ্বাস হবে না, কিন্তু যখন আমরা বুঝতে পারবেন আমি যেগুলো বলতেছি এগুলো পর্যায়ক্রমে যখন ঘুরতে থাকবে, তখন আপনার নিজের মনেও আমার মতো এই হাসিটা চলে আসবে যে না ভাই তো যা বলেছিল তাই একদম। ঠিক আছে, তো ভালো থাকবেন। আর দোয়া করবেন। শরীর খুব একটা খারাপ, মানে খুব একটা ভালো নেই আসলে, প্রায় 4-5 দিন জ্বর থেকে উঠে মানে বেশ কাবু।
শরীর খুবই দুর্বল, কিন্তু এর মাঝখানে এই ঘটনা ঘটে গেছে। তো মানে ভিডিও না বানাই আর আমি ঘুমাইতে পারলাম না, ঠিক আছে। অলরেডি মনে করেন যে 12টা বাজতে গেছে, ঠিক আছে, 12টা 3 বাজে, কিন্তু মানে ভিডিওটা কমপ্লিট না করে আমি ঘুমাইতে পারলাম না। কি জন্য? আমি জানি অনেকে এর সাথে জড়াই গেছে এবং মনে করেন যে আমার বিশ্বাস অনেকে টাকা পয়সাও ইনভেস্ট করে ফেলছে এবং এই কোম্পানি তার সফলতার দিকে যাচ্ছে, ঠিক আছে। এই কোম্পানি না, এই কোম্পানি গুলো আর কি, ঠিক আছে, একটা দুটো কোম্পানি তো না, অনেকগুলা কোম্পানি। তো যাই হোক, নিজের ইমানকে বাঁচিয়ে রাখুন ভাই। পৃথিবীতে একটা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি আপনার ফরজটা আদায় করলেন, ঠিক আছে, ফরজটা আদায় করলেন যেটার জন্য আল্লাহ আপনাকে মানে হুকুম দিয়েছে যে আপনাকে এটা করতেই হবে। কিন্তু মনে করেন যে আপনি একটা পাপ করলেন, ঠিক আছে, এই পাপ থেকে বেঁচে থাকা ফরজ, ঠিক আছে। আপনি এটা গুনাহ করবেন, এই গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, ঠিক আছে। এবং গুনাহ থেকে বেঁচে থাকাই সবচেয়ে বড় ফরজ। কি জন্য জানেন? আপনি যখন গুনাহ করবেন তখন একটা বান্দার সাথে করবেন, আর বান্দারা মরে গেলে আপনি মাপ চাইতে পারবেন না। আর যদি মাপ যদি না হয় তাহলে কি হবে? আল্লাহ বলছে যে বান্দার হক আল্লাহ মাফ করবে না, ঠিক আছে। আল্লাহ মাফ করতে অনেকেই তার ভাষণের মধ্যে কথার মধ্যে বলে যে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে, একটা গুনাহ মাফ করতে পারে না, সেটা হলো বান্দার হক নষ্ট করলে। আল্লাহর শব্দে আল্লাহর কাছে পারে না শব্দটা আসলে প্রযোজ্য না, কারণ আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছে বলে করে না, ঠিক আছে। আল্লাহ ওয়াদা করছে যে বান্দার হক যে নষ্ট করবে তার মানে বিষয়গুলো আল্লাহ মাফ করবে না, ওই বান্দাকে মাফ করতে হবে। অন্যথায় বিকল্প যদি মানে মাপ চেয়ে নিতে পারে তো ভালো, যদি না পারে তাহলে বিকল্প পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন। সেটা হলো মানে হাসরের ময়দানে যখন একজন মুমিনের মনে করেন যে আমল নামায় মানে গুনাহ বেশি হয়ে যাবে, কেউ যদি তার উপর জুলুম করে থাকে তার কাছে পাঠিয়ে দিবে, যাও ও তো তোমার জুলুম করেছিল, ওর কাছ থেকে আদায় করে নিয়ে এসো, ঠিক আছে। তখন ওই ব্যক্তির মনে করেন যে যদি দেওয়ার মতো সওয়াব না থাকে তখন কি করবে? যে ঠিক আছে, তাহলে তুমি সওয়াব না দিতে পারলে আমার ভাগের থেকে গুনাহ নিতে হবে। বাস্তবে কি তাই হবে? ভেরি সুন, মনে করেন মারা গেলে রাতে যখন ঘুমান, ঠিক আছে, রাত 10টা 12টা যখন ঘুমানোর পরে যখন দেখবেন সকাল ফজর আজান দিচ্ছে, তখন কি মনে হয়? মনে হয় মাত্রই ঘুমাইলাম, মাত্রই উঠলাম। আর আপনার মারা যাওয়ার পর এবং কিয়ামতের সময়টা আপনার কাছে এরকমই মনে হবে যে কিছুক্ষণ আগেই তো ঘুমাইলাম। হ্যাঁ, অনেকে ভাবে যে 1000 বছর আগে মারা গেছে, ওর কবরের আযাব, ঠিক আছে, ঠিক আছে। আসলে মুমিন বান্দাদের জন্য এরকম মনে হবে যে ঘুমাইলাম আর উঠলাম, এরকম মনে হবে। আর যার আযাব প্রাপ্য আছে, কবরের আযাব, কী কী কারণে কবরের আযাব হয়, সেই কাজগুলো যদি সে করে তার ক্ষেত্রে ওরকম দীর্ঘায়িত মনে হবে। তো নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন, বিশেষ করে বান্দার হক, বান্দাকে ঠকানো, এ ধরনের সমস্যার সাথে জড়াইলে বিশাল ঝামেলা, ঠিক আছে। এগুলো আপনি মাফ করাতে না পারলে, মাফ করে নিতে না পারলে পরবর্তীতে দেখা যাবে কি হাসরের ময়দানে নিজের ভাগের গুনাহ, নিজের ভাগের মানে সওয়াব সব দিয়ে দিতে হচ্ছে, নাহলে অন্যের গুনাহ নিয়ে তারপরে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে। তো সাবধান থাকেন, সতর্ক থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।